স্যার আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন এরিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ফারহান অনিক। আজকে আমাদের সুপ্রিম ডিভিশন ব্যাচের সৌজন্যে একটি ফ্রি ক্লাস, যেটা ইনফেকশাস ডিজিজের প্রায় 10 থেকে 12 পৃষ্ঠা আমরা কভার করব। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আজকে ক্লাসের পিডিএফটি পেতে চান তারা একটু কষ্ট করে আমাদের কমেন্ট বক্সে একটু কমেন্ট করে আপনার মেইল অ্যাড্রেসটি জানিয়ে দিবেন। লাইভে আছি। আমাদের আজকে ক্লাসে আমরা শুরু করছি ইনফেকশাস ডিজিজের চিকুনগুনিয়া ভাইরাস এই টপিকটা দিয়ে। আমরা একটু ধৈর্য ধরবো বাকিদের যুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন আমাদের সুপ্রিম ডিভিশন প্রোগ্রামটি খুবই জনপ্রিয় একটা কোর্স। এই কোর্সে আমরা নিয়মিত সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস থাকে। নিয়মিত ডেভিডসনের 10 থেকে 12 পৃষ্ঠা করে পড়াই, এবং টোটাল আমাদের টার্গেট হচ্ছে ডেভিডসনটাকে আত্মস্থ করা। মোটামুটি 8 মাসের মতো সময় লাগে, বা 8 মাসের থেকে একটু বেশি সময় লাগে। এবং যারা রেগুলার এই ক্লাসগুলো করেন, স্পেশালি সুপ্রিম ডেভিডসনের ক্লাসগুলো করেন, পিডিএফ গুলো আমাদের একদম দাগানো আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য, এফসিপিএস, রেসিডেন্সি, ইভেন এমআরসিপির জন্য যে টপিকগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই, এবং সেই সাথে আমাদের দাগানো পিডিএফ থাকে, এবং আমাদের এক্সাম গুলা থাকে রেগুলার 10 নম্বরের। তো যারা সুপ্রিম ডিভিশনের এই কোর্সটা যারা করছেন বা ভবিষ্যতে যারা করবেন, আমার মনে হয় তাদের যে কোনো ধরনের পরীক্ষা, মেডিসিন রিলেটেড যে কোনো পরীক্ষা আসলে তাদের কোথাও আটকাবে না। সেটা হোক এসসিপিএস পার্ট 1, হোক এমআরসি পার্ট 1, অথবা হোক রেসিডেন্সি। যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবার বলছি, যারা আজকে ক্লাসে পিডিএফটি পেতে চান তারা একটু কষ্ট করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানিয়ে দিবেন আপনাদের মেইল অ্যাড্রেস। আমরা একটু ওয়েট করব বাকিদের যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের উদ্দেশ্য হবে আমরা ইনফেকশন ডিজিজের এই অংশগুলো, মানে চিকনগুনিয়া ভাইরাস সহ মোটামুটি 10 থেকে 12 পৃষ্ঠা আমরা একটু ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করব। এবং আমাদের টার্গেট হবে আমরা যাতে এই টপিকগুলা থেকে যেগুলা কনসেপ্ট বেস জিনিসগুলো পড়ার চেষ্টা করব, এবং সেই সাথে যে টপিকগুলো পরীক্ষায় আসে বা যে অংশ থেকে এসসিএস পার্ট 1, এসবিএ, এমসিকিউ, অথবা রেসিডেন্সি, অথবা এমআরসি পার্ট 1 যে অংশগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য ধরবেন, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি।
দেখুন আমাদের পিডিএফটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদের পিডিএফ এ এমন ভাবে দাগানো আছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এই যে দেখেন, যেখানে এসবি এর জন্য কোশ্চেন বা ক্লু আছে সেগুলো কিন্তু আমরা আলাদাভাবে দাগিয়ে দিয়েছি। রেড মানে মোস্ট ইম্পর্টেন্ট, আর গ্রিন মানে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা রেড লাইনগুলো যদি খুব ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে যাবে। আর আমরা কিন্তু চাইলেই সবকিছু মনে রাখতে পারি না, আমরা একটু গুরুত্বপূর্ণ অংশগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করব, আর যে অংশগুলো তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখার চেষ্টা করব বা দেখে যাওয়ার চেষ্টা করব। আমার মনে হয় আমরা শুরু করতে পারি। প্রথমেই দেখেন, চিকনগুনিয়া ইজ এন আলফা ভাইরাস, এটা আমাদেরকে জানতে হবে। এখানে মেইনলি তিনটা জিনিস হয়: ফিভার, র্যাশ, আর্থ্রোপ্যাথি। আমরা যারা মেডিসিনের ট্রেনিং করেছি তারা কম বেশি সবাই কিন্তু চিকনগুনিয়ার পেশেন্ট আমরা দেখেছি, বা এই সিজনে চিকনগুনিয়া ডেঙ্গুর মতো অনেকটা মহামারী রূপ ধারণ করেছে। তো আমার মনে হয় আমরা সবাই কম বেশি এতটুকু জানি, এখানে এরিস মশার মাধ্যমে এটা ছড়ায়, কাইন্ড অফ ডেঙ্গুর মতো। এখন এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 12 দিন। পরবর্তীতে কি হতে পারে, একটা এফেব্রাইল ফেজ এবং রিক্রুডিসেন্স অফ ফিভার হতে পারে। আচ্ছা, এখানে চিলড্রেনের ক্ষেত্রে র্যাশটা কমন, অ্যাডাল্টের ক্ষেত্রে খুব বেশি কমন না, তারপরেও হতে পারে। আমরা সবাই জানি চিকনগুনিয়াতে আর্থ্রাইটিস হয় বা আর্থ্রালজিয়া হয়, অর্থাৎ জয়েন্ট পেইন হয়, জয়েন্ট পেইন। হ্যাঁ, আচ্ছা, এই চিকনগুনিয়ার জয়েন্ট পেইনের কয়েকটা ফিচার আছে, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। চিকনগুনিয়া চিকনগুনিয়া জয়েন্ট পেইন, এই চিকনগুনিয়ার জয়েন্ট পেইনে কি কি থাকে? আর্লি মর্নিং পেইন, অর্থাৎ ঘুম থেকে উঠে পেশেন্টের পেইন থাকবে বেশি। সোয়েলিং থাকতে পারে, এটা আমরা অনেকে খেয়াল করি না, সোয়েলিং থাকতে পারে। এবং স্মল জয়েন্টস মোর এফেক্টেড, ছোট ছোট জয়েন্ট গুলা বেশি এফেক্টেড হয়, মোর এফেক্টেড। আচ্ছা, তাহলে এই কয়েকটা কথা আমরা মনে রাখবো। যেসব পেশেন্টদের HLA-B27 পজিটিভ তাদের ক্ষেত্রে কিন্তু এই চিকনগুনিয়া অনেক ক্ষেত্রে ক্রনিক ক্যারিয়ার হতে পারে, এইটা আমাদেরকে একটু মাথায় রাখলে ভালো। ঠিক আছে, চিকনগুনিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, এটার স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। তাহলে কি ধরনের ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট হচ্ছে সিমটোমেটিক। ডায়াগনোসিস করবো আমরা কি? সেরোলজি, তাই না? আচ্ছা, দ্য ডিজিজ মে বি ডেবিলিটেটিং বাট ইজ রিয়ালি ফ্যাটাল। ডিজিজটা ফ্যাটাল না, ডেঙ্গুর থেকে চিকনগুনিয়া ভালো। যদিও পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় প্রচন্ড পেইন হয়, পেশেন্ট অনেক কষ্ট পায়, কিন্তু আলটিমেটলি চিকনগুনিয়ার মৃত্যুর হার কিন্তু অনেক কম। আচ্ছা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু কষ্ট করে আপনার মেইল অ্যাড্রেসটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, তাহলে আপনি ক্লাসের পরপরই দাগানো পিডিএফটা পেয়ে যাবেন। দেখেন, আমি আবারও বলছি, আমাদের পিডিএফ কিন্তু খুব সুন্দরভাবে দাগানো। আমাদের ডেভিডসনের পিডিএফ গুলো একদম, এই যে দেখেন পাশে লিখে দেয়া কোন জায়গা থেকে আপনার এসবি আসতে পারে সেগুলো কিন্তু পাশে আমরা লিখে দিয়েছি। তারপরে এই যে বক্সটা ইম্পর্টেন্ট, যে বক্সগুলো যত বেশি ইম্পর্টেন্ট বক্স তত বেশি ভাবে স্টার দিয়ে দেয়া, আপনারা সহজেই বুঝতে পারবেন হ্যাঁ কোন অংশগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেভিডসন পুরোটা তো আর মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না। আর ডেভিডসন হচ্ছে এমন একটা বই যেখানে অনেক অনেক তথ্য খুব সংক্ষিপ্ত ভাবে দেয়া আছে। ওই চিপায় চাপায় এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখন আমি চলে আসি স্টেফাইলোকোকাস ইনফেকশনের মধ্যে। মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা স্টেফাইলোকোকাস ব্যাকটেরিয়া হচ্ছে স্টেফ অরিয়াস আর একটা হচ্ছে স্টেফ অফ এপিডার্মিডিস। এর মধ্যে স্টেফ অরিয়াস হচ্ছে কোয়াগুলাস পজিটিভ, হ্যাঁ, স্টেফ অরিয়াস এবং ইন্টারমিডিয়েট, আর স্টেফ এপিডার্মিস হচ্ছে কোয়াগুলাস নেগেটিভ। আচ্ছা, স্টেফ এপিডার্মিডিস এর ক্ষেত্রে একটা কথা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার এবং ইমপ্ল্যান্টেড প্রস্থেটিক ম্যাটেরিয়াল, এই দুইটাতে ইনফেকশন করে স্টেফাইলোকোকাস এপিডার্মিডিস। যেমন ধরেন সিকেডি পেশেন্টদের ক্যাথেটার করতে হয়, হ্যাঁ, এছাড়া অনেক ক্ষেত্রে টিপিএন দেওয়ার জন্য
হ্যাঁ, আমাদের ক্যাথেটার করা লাগতে পারে, ওইসব পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু স্কিন থেকে স্টেফাইলোকোকাস এপিডার্মিডিস ব্লাড স্ট্রিমে যুক্ত হয় এবং ব্লাড স্ট্রিম থেকে সেটা ইনফেকশন করে। স্টেফাইলোকোকাস সেপ্রোফাইটিকাস এটা হচ্ছে নরমাল ভেজাইনাল ফ্লোরা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সেক্সুয়ালি অ্যাক্টিভ উইমেনদের ক্ষেত্রে এটা ইনফেকশন করতে পারে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য স্টেফ অরিয়াস। স্টেফ অরিয়াস অনেক ধরনের ইনফেকশন করে। চলেন আমরা একটু দেখে নিই। স্টেফ অরিয়াস অনেক ধরনের ইনফেকশন করে। এর মধ্যে কোথায় কোথায় সে ইনফেকশন করছে এটা আমরা এই যে এখান থেকে এক ঝলকে এই ছবিটা আমরা দেখে নিই। এই ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ছবি থেকে বিভিন্ন সময় এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় প্রশ্ন এসেছে, এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে সিএনএস এ কি করতেছে? মেনিনজাইটিস, ব্রেইন অ্যাবসেস। রেসপিরেটরিতে কি করছে? নিউমোনিয়া, লাং অ্যাবসেস, এম্পায়াম। কার্ডিয়াক দুইটা ইনফ্লামেশন করতে পারে, পেরিকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস। এটা খুব ইম্পর্টেন্ট বোন এবং জয়েন্টের ক্ষেত্রে। অর্থোপেডিশিয়ানরা তারা ভয় পায় এই ইনফেকশনকে, স্পেশালি যদি এমআরএস এ হয়ে যায়। তাহলে সেটা হচ্ছে অস্টিওমাইলাইটিস এবং হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। হ্যাঁ, এটা একটা কমন। ইন্টেস্টাইনের মধ্যে এন্টেরোকোলাইটিস হতে পারে, ব্লাড স্ট্রিমে ইনফেকশন হতে পারে, মেটাস্টেটিক অ্যাবসেস হতে পারে। এছাড়া খুবই ইম্পর্টেন্ট টক্সিক শক সিনড্রোম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু খুব কমন। আচ্ছা, স্কিনের ক্ষেত্রে কিছু ইনফেকশন হতে পারে, ওন ইনফেকশন হতে পারে, বলস হতে পারে, স্টাই হতে পারে, কার্বাঙ্কুল অ্যাবসেস। এটা জাস্ট আমরা একটু ওভারভিউ এই ছবিটা দেখে যাব। ইনজেকশন ড্রাগ ইউজারদের ক্ষেত্রে এন্ডোকার্ডাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আইভি ড্রাগ ইউজার যারা আছে। এখানে স্কিন ইনফেকশন কতগুলো নাম দেয়া আছে, আমরা এটা এমসিকিউ এর জন্য একটু পড়ে নেবেন, এখানে দাগানো আছে, আপনারা পড়ে নিতে পারবেন। আচ্ছা, কেনুরা রিলেটেড ইনফেকশনের ক্ষেত্রে একটা প্রশ্ন, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি এই বক্সটা আমি বলবো 2 স্টার, 3 স্টার না বলে আমি 2 স্টার বলতে চাই। এটা হচ্ছে ভিজুয়াল ইনফিউশন ফ্লেভাইটিস বা ভিআইপি স্কোর। এই স্কোরিং সিস্টেমটা আপনারা একটু দেখে নেবেন, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। এটা থেকে এসসিএস পার্ট 1 পরীক্ষায় বেশ আগে একবার প্রশ্ন এসেছিল। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, স্টেফাইলোকোকাস টক্সিক শক সিনড্রোম। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলেও মাইক্রোবায়োলজিতে পড়েছিলাম, মেডিসিনেও পড়েছি। এখান থেকে এসবিএ আসতে পারে বিভিন্ন হবে। হ্যাঁ, দেখেন এটা একটা লাইফ থ্রেটেনিং ডিজিজ। এখানে স্টেফাইলোকোকাস অরিয়াস একটা স্পেসিফিক টক্সিন তৈরি করে, এটা না হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন 1 TSST1, যেটা ইয়াং উইমেনদেরকে বেশি হয় এবং যারা ইন্ট্রাভেজাইনাল টেম্পন ইউজ করেন তাদের ক্ষেত্রে বেশি হয়। এটা মনে রাখতে হবে, এটা একটা সুপার এন্টিজেন। হ্যাঁ, কয়েকটা কমন ফিচার্স আছে। একটা হঠাৎ করে হাই গ্রেড ফিভার হবে, জেনারেলাইজ সিমটোমেটিক আপসেট হবে, যেমন মায়ালজিয়া, হেডেক, সোর থ্রোট হতে পারে। ওয়াইড স্প্রেড ইরাইথেমাটাস ব্ল্যাঞ্চিং র্যাশ রিজেম্বলিং স্কারলেট ফিভার। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এখানে স্কিন কিভাবে ডিসকোয়াবেশন হয়ে যায় এটা দেখা যাচ্ছে। আপনি যদি কখনো পেশেন্ট পান তাহলে দেখতে পারবেন। হাইপোটেনশন হতে পারে, আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিওর এবং ডেথ। তাহলে একটা পেশেন্ট যদি এরকম ভাবে একটা সিনারিও দেয়, একটা ইয়াং ফিমেল পেশেন্ট যেখানে টেম্পন ইউজ করে, তার হাই গ্রেড ফিভার, সাথে হেডেক আছে, মায়ালজিয়া আছে, এরকম ভাবে ইরাইথেমাটাস ফ্রেশ আছে এবং ব্লাড প্রেশার দেখা যাচ্ছে কম, তাহলে তার স্টেফাইলোকোকাল টক্সিক শক সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি। ম্যানেজমেন্ট আমরা কি করবো? মেইনলি হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট এবং সেই সাথে অ্যান্টিবায়োটিক দিতে হবে, আইভি ফ্লুইড রিসাসিটেশন আর অ্যান্টি স্টেফাইলোকোকাল অ্যান্টিমাইক্রোবিয়াল, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন চলে আসি আমরা স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন। আচ্ছা, আমাদেরকে মনে রাখতে হবে স্ট্রেপ্টোকোকাস হচ্ছে অরোফেরিঞ্জিয়াল এবং গাটের একটা কমন অর্গানিজম। এটা হচ্ছে গ্রাম পজিটিভ কক্কায়, আমরা এটা জানি। স্ট্রেপ্টোকোকাল এবং রিলেটেড যে ইনফেকশনের বক্সটা আছে, আমার মনে হয় এই বক্সটা ইম্পর্টেন্ট। স্ট্রেপ্টোকোকাস পাইরেস, দেখেন আমাদের শরীরে যত ধরনের ইনফেকশন হওয়া সম্ভব অনেক কিছুই সে করতে পারে, একদম পা থেকে শুরু করে মাথা পর্যন্ত। টনসিলাইটিস, ডোমিনোনেফ্রাইটিস, বোন জয়েন্ট ইনফেকশন, সফট টিস্যু ইনফেকশন, পুয়েরপেরাল সেপসিস, স্কারলেট ফিভার। স্কারলেট ফিভার কিন্তু স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়, নট স্টেফাইলোকক্কাস। হ্যাঁ,
এছাড়া আরেকটা আছে স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম। স্টেফাইলোকক্কাস আলাদা আছে, স্ট্রেপ্টোকক্কাসের আলাদা আছে, এগুলা পায়োজেন্স দিয়ে হয়। এগালাক্সি দিয়ে কি হয়? নিওনেটাল ইনফেকশন, খুবই ইম্পর্টেন্ট। নিওনেটাল মেনিনজাইটিসের একটা কমন কারণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এগালাক্সি। মেয়েদের পেলভিক ইনফেকশন হতে পারে, সেলুলাইটিস হতে পারে। আর বাকি যেগুলো এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু রিডিং করব। হ্যাঁ, আমাদের জন্য সবচেয়ে বেশি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এবং স্ট্রেপ্টোকক্কাস এগালাক্সি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করতে পারি, এই যে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই যারা আছে, এরা ইমিউনোসাপ্রেস পেশেন্টের ক্ষেত্রে সেপসিস করতে পারে, এন্ডোকার্ডাইটিস করতে পারে। হ্যাঁ, আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যেটা আছে, এটা নিউমোনিয়া, মেনিনজাইটিস, অটিটিস মিডিয়া, সাইনোসাইটিস, সেপসিস পর্যন্ত করতে পারে। আচ্ছা, তাহলে স্ট্রেপ্টোকক্কাল স্কারলেট ফিভার, এটাও ইম্পর্টেন্ট। দেখেন এখানে আমি একটু আগে বলেছিলাম স্টেফাইলোকক্কাল টক্সিক শক সিনড্রোম যেভাবে ইম্পর্টেন্ট, স্ট্রেপ্টোকক্কাল স্কারলেট ফিভারটাও ইম্পর্টেন্ট। এখানে 3-4টা ফিচার্স আছে যেগুলা মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে স্কুল এজের চিলড্রেনদের মধ্যে বেশি কমন। আমরা এই যে ছবিটা দেখলে আমাদের মনে থাকবে। স্কারলেট ফিভারের ক্লিনিক্যাল ফিচার্স কি আছে? ব্ল্যাঞ্চিং র্যাশ, মানে একটা র্যাশ থাকবে, প্রেসারে ব্ল্যাঞ্চ করবে, এই যে এরকম ব্ল্যাঞ্চিং হবে। স্ট্রবেরি টাংটা অনেকটা স্ট্রবেরির মতো দেখতে হবে। পাস্টিয়াস সাইন, কিউবিটাল ফসাতে এরকম ভাবে র্যাশ হবে। কিউবিটাল ফসা মানে কনুয়ের সামনে যে ফসাটা থাকে, সেই ফসাতে এরকম ভাবে র্যাশ হবে, যেটাকে বলা হচ্ছে পাস্টিয়াস সাইন। তাহলে এই ছবিটা দেখলে আমার মনে হয় আপনাদের মনে থাকবে। স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম, এটা তুলনামূলকভাবে কম কমন, তারপরেও এটা আমাদের একটু দেখে ফেললে ভালো হয়। স্টেফাইলোকক্কাল যে টক্সিনটা আছে অনেকটা এটার মতো, এটা একটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এখানে র্যাশ হতে পারে এবং সার্কুলেটরি শক হতে পারে। ঠিক আছে, আচ্ছা। সিফিলিসটা এসটিআই চ্যাপ্টারে আছে। আচ্ছা, ব্রুসেলোসিস খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্রুসেলোসিসের ক্ষেত্রে দেখেন এখানে ডায়াগনস্টিক ক্লুটা আমাদের এখানে আলাদাভাবে দেয়া আছে। একটা পেশেন্টের আনপাস্টুরাইজ মিল্ক ইনজেকশনের হিস্ট্রি থাকতে পারে, হাই সুইঙ্গিং টেম্পারেচার। হাই সুইঙ্গিং টেম্পারেচার মানে কি? 104 ডিগ্রি উঠছে, আবার 100 ডিগ্রি হয়ে যাচ্ছে, আবার 104, 105 উঠে যাচ্ছে, এরকম ভাবে। এবং সেই সাথে স্প্লেনোমিগালি থাকতে পারে। তাহলে এই 3টা ক্লু যদি আমাদেরকে দেয়া থাকে, আমরা ধারণা করতে পারি পেশেন্টের একটা জুওনোটিক ডিজিজ হয়েছে। এই জুওনোটিক ডিজিজটা হচ্ছে ব্রুসেলোসিস। এদের মধ্যে মনে রাখবেন 4টা স্পিসিস আছে। এর মধ্যে ব্রুসেলা মেলিটেন্সিস, এটা হচ্ছে সবচেয়ে খারাপ ইনফেকশন করে। আনপাস্টুরাইজড মিল্ক, আন্ডারকুকড মিট বা অফেল থেকে এটা হতে পারে। আচ্ছা, এটা একটা ইন্ট্রাসেলুলার অর্গানিজম, অনেক দিন ধরে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে থাকতে পারে। হ্যাঁ, এটা ক্রনিসিটি করতে পারে, রিল্যাপস করতে পারে। হ্যাঁ, আমি আগেই বলেছি, দেখেন এখানে হাই সুইঙ্গিং টেম্পারেচার, এটা খুবই ইম্পর্টেন্ট। হেডেক হতে পারে, আর্থ্রাল দিয়ে হতে পারে, স্ক্রোটাল পেইন হতে পারে, অনেক ক্ষেত্রে ডেলিরিয়াম হতে পারে, অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এই অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন এগুলো কিন্তু এন্টেরিক ফিভারেও হয়। তাই পেশেন্টের আমাদের হিস্ট্রি নিতে হবে যে পেশেন্ট আনপাস্টুরাইজ মিল্ক বা আন্ডার কুকড মিটের কোনো হিস্ট্রি আছে কিনা। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমি আবারও বলছি, সব ভুলে গেলেও এই 3টা কথা মনে রাখবো আমরা, আনপাস্টুরাইজ মিল্ক, সুইঙ্গিং ফিভার আর হচ্ছে স্প্লেনোমেগালি। এই 3টা হচ্ছে কমনলি এমআরসি পার্ট 1 পরীক্ষায় দেয় এরকম ক্লু দিয়ে, এবং এফসিবিএস পরীক্ষাতেও এটা আসতে পারে। কালচার অফ অর্গানিজম, অর্গানিজমের কালচার করে আমি ডেফিনেটলি এটা ডায়াগনোস করতে পারি। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে এমিনোগ্লাইকোসাইড শোজ সিনার্জিস্টিক অ্যাক্টিভিটি উইথ টেট্রাসাইক্লিন। হ্যাঁ, এমিনোগ্লাইকোসাইড প্লাস টেট্রাসাইক্লিন, এই 2টা কম্বিনেশন আমরা দিব। এখানে একটা বক্স দেয়া আছে, এই বক্সটা আপনারা রিডিং করবেন। যে এখানে নিচে একটা বক্স দেয়া আছে, এই যে এই বক্সটা আমি বলবো রিডিং করবেন। মেইনলি ডক্সিসাইক্লিন সাথে জেন্টামাইসিন, এই 2টাই আমরা মনে রাখি। আর বোন ডিজিজ হলে ডক্সিসাইক্লিন সাথে রিফাম্পিসিন আমরা দিতে পারি। আর নিউরোব্রুসেলোসিসের ক্ষেত্রে ডক্সিসাইক্লিন এবং রিফাম্পিসিন। হ্যাঁ, আচ্ছা, এখন চলে আসি আমরা বোররেলিয়া ইনফেকশন।
একটা কমন ডিজিজ হচ্ছে লাইম ডিজিজ। এখানে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এখানে একটা ট্রায়াড আছে ডায়াগনোসিসে, যেটা এমআরসি পার্টন পরীক্ষায় আসে। হিস্ট্রি অফ ট্রাভেল, ফেশিয়াল নার্ভ পালসি এবং আর্থ্রাইটিস। আমি আবারও বলছি, সে হয়তো এরকম কোনো এন্ডেমিক জায়গায় ট্রাভেল করেছে, তার ফেশিয়াল নার্ভ পালসি হয়েছে এবং হচ্ছে আর্থ্রাইটিস হয়েছে। এই তিনটা যদি আমরা ক্লু পেয়ে যাই, তার মানে হচ্ছে সে বোর্ডেলিয়া ইনফেকশনের দিকে যাবে। ঠিক আছে? আচ্ছা, বোর্ডেলিয়া হচ্ছে ফ্ল্যাজেলেটেড স্পাইরোকিটস ব্যাকটেরিয়া দ্যাট ইনফেক্ট হিউম্যানস আফটার বাইটস ফ্রম টিকস অর লাইস। তাহলে এটা একটা স্পাইরোকিট এবং টিকস অথবা লাইসের বাইট থেকে এটা হতে পারে। এখানে তিনটা স্টেজ আছে, স্টেজগুলো আমাদের স্টেজগুলো থেকে এসবি বা এমসিকিউ আসতে পারে। আর্লি লোকালাইজড ডিজিজ, এই সময় আমরা ইরাইথেমা মাইগ্রেন্সটা পেতে পারি, যেটার আরেকটা নাম হচ্ছে বুলস আই লিশন। এখানে বুলস আই লিশন থাকতে পারে। আচ্ছা, পরের স্টেজগুলোর মধ্যে আছে আর্লি ডিসিমিনেটেড ডিজিজ। আর্লি ডিসিমিনেটেড ডিজিজের ক্ষেত্রে লিম্ফ নোড ইনভলভমেন্ট হতে পারে, লিম্ফ এবং লিম্ফোসাইটিক মেনিনজাইটিস, ক্রেনিয়াল নার্ভ পলসি হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি। তাহলে আর্লি ডিসিমিনেটেড ডিজিজের ক্ষেত্রে আমার মেনিনজাইটিস, ফেশিয়াল নার্ভ পালসি, হ্যাঁ, নার্ভ পলসি, একটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। আর লেট ডিজিজের ক্ষেত্রে তিনটা কথা আমরা একটু মনে রাখবো, একটা হচ্ছে আর্থ্রাইটিস, একটা হচ্ছে এনকেফালাইটিস, আর একটা হচ্ছে পলিনিউরাইটিস। আর্থ্রাইটিস, এনকেফালাইটিস এবং পলিনিউরাইটিস। দুঃখিত। আচ্ছা, ডায়াগনোসিসটা মেইনলি ক্লিনিক্যাল, হ্যাঁ মেইনলি ক্লিনিক্যাল, এবং পরবর্তীতে আমরা ইমিউনোব্লট স্টাডির মাধ্যমে আমরা এটা ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি। আচ্ছা, ম্যানেজমেন্টের ক্ষেত্রে মোটামুটি 2 উইকসে ডক্সিসাইক্লিন অথবা অ্যামোক্সিসিলিন আমরা দিব, বাট আমি ডক্সিসাইক্লিনটা প্রেফার করি। আচ্ছা, এই ডক্সিসাইক্লিন বা অ্যামোক্সিসিলিন দেওয়ার পরে 15% পেশেন্টের ক্ষেত্রে একটু রিয়াকশন হতে পারে, যেটাকে বলছে জ্যারিশ হার্কসাইমার রিয়াকশন। এটা হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে হতে পারে, হ্যাঁ। আর যদি প্রেগনেন্ট উইমেন হয়, তাহলে যেহেতু ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিন দেওয়া যাবে না, আমরা সেফুরোক্সাইম বা এজিথ্রোমাইসিন দিতে পারি। ডিউরেশনটা সেম, 14 ডেজ। আচ্ছা, এরপরে আমরা চলে আসি লেপ্টোস্পাইরোসিস। এটা একটা জুওনোটিক ডিজিজ, হ্যাঁ। এটা কন্টামিনেটেড ওয়াটারে প্রলং কন্টামিনেশন বা ইমার্শনের ফলে হয়ে থাকে। এটা ট্রপিক্যাল এরিয়াতে কমন। আচ্ছা, এখানে আমাদের ক্লিনিক্যাল ফিচারটা একটু খেয়াল রাখতে হবে। এটার ইনকিউবেশন পিরিয়ডটা 1 থেকে 2 উইকস, হ্যাঁ। আর ক্লিনিক্যাল ফিচারটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন ব্যাকটেরিয়ামিক লেপ্টোস্পাইরোসিস। এটা একটা কমন ফিচার হচ্ছে কনজাংটিভাল কনজেশন, হ্যাঁ, কনজাংটিভাল কনজেশন। এরপরে হতে পারে এসেপটিক মেনিনজাইটিস। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে উইলস ডিজিজ। উইলস ডিজিজের ক্ষেত্রে কয়েকটা কমন ফিচার আছে। এটাও কিন্তু এমআরসি পার্টন পরীক্ষায় আসে বা এফসিবিএস পরীক্ষায় আসতে পারে, পার্টন পরীক্ষায়। উইলস ডিজিজে ফিভার, হিমোরেজ, জন্ডিস, অ্যাকিউট কিডনি ইনজুরি, কনজাংটিভাল হাইপারেমিয়া, এই ফিচারগুলো থাকলে আমরা উইলস ডিজিজের দিকে যাব। এবং এটা খুব কমনলি একটা ট্রায়াড আসে, সেটা হচ্ছে পেশেন্টের ফিভার আছে, জন্ডিস আছে, হঠাৎ করে একেআই ডেভেলপ করছে, মানে হঠাৎ করে ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে গেছে, তাহলে আমরা উইলস ডিজিজের দিকে সাসপেক্ট। আচ্ছা, লেপ্টোস্পাইরোসিসের ক্ষেত্রে আরেকটা ক্লু খুবই ইম্পর্টেন্ট, যেমন সেওয়েজ ওয়ার্কার, ফার্মার, ভেটস অর পিপল হু ওয়ার্ক ইন অ্যাবাটয়ের। অ্যাবাটয়ের মানে কি?
মানে পশুপালনের কাজের সাথে যারা জড়িত আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা কমনলি হয়ে থাকে। এই যে এই বক্সটা একটু দেখতে পারেন, দেখেন আমি আবারও বলছি, রেনাল ফেইলিওর, হেপাটোমেগালির সাথে জন্ডিস, এদিকে পারপিউরা থাকতে পারে, সাথে ফিভার, তাহলে উইজ ডিজিজের দিকে যাবে। এবং স্পেশালি যদি পেশেন্টটা হিস্ট্রি থাকে সোয়েল ওয়ার্কার অথবা ফার্মার। আচ্ছা, এটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের থেরাপি হচ্ছে হয় ওরাল ডক্সিসাইক্লিন দিব আমরা, অথবা ইন্টারভেনাস পেনিসিলিন দিব। ট্রিটমেন্টটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, ট্রিটমেন্ট থেকে কিন্তু এমআরসি পরীক্ষায় খুব কমনলি প্রশ্ন আসে, এখন এইচসিএস পার্ট 1 পরীক্ষায় ট্রিটমেন্ট থেকে প্রশ্ন আসছে রিসেন্ট ইয়ারগুলো। আচ্ছা, প্লেগের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস, একটা সময় প্লেগ খুব কমন ছিল, এখন আর এতটা কমন না, একটা সময় এটাকে ব্ল্যাক ডেথ হিসেবে ডাকা হতো। এখানে একটা কথা আছে, এটা একটা ইন্টারেস্টিং একটা কথা, সেটা হচ্ছে প্রায় বলা হয়ে থাকে প্লেগের ফার্স্ট সাইন হচ্ছে এপিয়ারেন্স অফ ডেড র্যাটস, অর্থাৎ রাস্তাঘাটে মরা ইঁদুর পড়ে আছে, তো ধরে রাখতে হবে যে হয়তো প্লেগ মহামারী আসছে, বা হয়তো আশেপাশে প্লেগ রোগী আছে। হ্যাঁ, এটা একটা সময় ইউরোপে প্লেগের কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হতো, এখন যদিও সেই সংখ্যাটা অনেক কমে গেছে। আচ্ছা, সবচেয়ে কমন হচ্ছে বিউবনিক প্লেগ, এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। বিউবনিক প্লেগের ক্ষেত্রে গ্রোইনে এই যে বিউবো যেটা আছে বা লিম্ফ নোড, যেটা সোয়েলিং লিম্ফ নোড, এটা গ্রোইনে হয় সবচেয়ে বেশি। ঠিক আছে, সাথে ফিভার থাকবে, হাই গ্রেড, ড্রাই স্কিন, সিভিয়ার হেডেক। তাহলে যদি একটা পেশেন্টের এরকম ফিচার দেয়া থাকে যে পেশেন্টের হাই গ্রেড ফিভার, সাথে সিভিয়ার হেডেক আছে, গ্রোইনে একটু সোয়েলিং আছে, তাহলে কিন্তু আমরা প্লেগের দিকে যেতে পারি, যেটা হচ্ছে বিউবনিক প্লেগ। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ইনভেস্টিগেশনটা। হ্যাঁ, এটা একটা কোক্কোবেসিলাই, প্লেগের যে ইয়ারসিনিয়া পেস্টিস যেটা আছে, যে ব্যাকটেরিয়া, সেটা একটা কোক্কোবেসিলাই। এটা স্টেনিং করলে সেফটি পিন অ্যাপিয়ারেন্স আসতে পারে। হুম, তাহলে আপনাকে ক্লু যদি দিয়ে দেয় এরকম ভাবে একটা ডিজিজ পেশেন্টের থেকে আইসোলেট করা হয়েছে স্যাম্পল, এবং সেখানে সেফটি পিন অ্যাপিয়ারেন্সের ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে প্লেগ, তাই না, ইয়ারসিনিয়া পেস্টিস। আচ্ছা, আচ্ছা, এখন চলে আসি আমরা লিস্টেরিওসিস। হ্যাঁ, লিস্টেরিওসিসের ক্ষেত্রেও একটু খেয়াল রাখবেন, লিস্টেরিয়া মেনিনজাইটিস কাদের ক্ষেত্রে বেশি হয়? এলডারলি এবং ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে লিস্টেরিয়া মেনিনজাইটিস বেশি হয়, এবং এখানে ব্রেইন স্টেম ইনভলভমেন্টের চান্সটা বেশি থাকে। আমি আবারও বলছি, যে পেশেন্টের বয়স বেশি, ইমিউনো কম্প্রোমাইজড এবং ব্রেইন স্টেম ইনভলভমেন্ট আছে, তাদের ক্ষেত্রে মেনিনজাইটিস হলে লিস্টেরিয়াটা আমাদের ডিফারেন্সিয়ালে রাখতে হবে। আচ্ছা, লিস্টেরিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও এটা খুব কমনলি পাওয়া যায়। হ্যাঁ, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে সে আরো কিছু কাজ করতে পারে, যেমন কোরিও ইমিউনাইটিস, ফিটাল ডেথ, অ্যাবর্শন এবং নিওনেটাল ইনফেকশন। নিওনেটাল মেনিনজাইটিসেরও কিন্তু এটা একটা কারণ। হ্যাঁ, আচ্ছা, ইনভেস্টিগেশনে আমরা কি করব? ব্লাড থেকে আমরা ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করতে পারি, এবং হচ্ছে কালচারের মাধ্যমে। হ্যাঁ, ব্লাড আর সিএসএফ কালচারের মাধ্যমে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে ট্রিটমেন্টটা। হ্যাঁ, কম্বিনেশন অফ আইভি এমোক্সিসিলিন প্লাস এমিনোগ্লাইকোসাইড। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো, এমোক্সিসিলিন আর এমিনোগ্লাইকোসাইড। এছাড়া যদি পেশেন্টের পেনিসিলিনে অ্যালার্জি থাকে, মানে এমোক্সিসিলিনে যদি অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে সালফা মিথোক্সাজোল বা সালফা কম্পাউন্ড দিয়ে আমরা ট্রিট করতে পারি। আচ্ছা, এন্টেরিক ফিভারের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট টাইফয়েড, প্যারাটাইফয়েড। এখানে দুইটা বক্স আছে, আমি নিচে দেখাচ্ছি, এই বক্সগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বক্সগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। এন্টেরিক ফিভারের ক্ষেত্রে যে জীবাণু আছে, সালমোনেলা টাইফি বা প্যারাটাইফি, এগুলা গ্রাম নেগেটিভ রডস এবং এরোবিক এনারোবিক বোথ কন্ডিশনে তারা গ্রো করতে পারে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এইখানে এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, অসম্ভব ইম্পর্টেন্ট, 4-5টা স্টার দেয়া আছে। ক্লিনিক্যাল ফিচার্স অফ টাইফয়েড ফিভার, ফার্স্ট উইকে কি হয়, ফার্স্ট উইকের শেষে কি হয়, সেকেন্ড উইকে কি হয়। ইনিশিয়ালি
ফিভার, হেডেক, মায়ালজিয়া হবে। রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, আমরা পাই পেশেন্টদের প্রায়। কনস্টিপেশন, কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। আচ্ছা, এটার রোজ স্পট, যেটা আমরা একটা সময় এটাকে প্যাথগনোমনিক হিসেবে ধারণা করা হতো, তো রোজ স্পট ট্রাঙ্কে থাকতে পারে, স্টেনোমেগালি থাকতে পারে, কাফ হতে পারে, অ্যাবডোমিনাল পেইন এবং ডিসটেনশন হতে পারে। সেকেন্ড উইকের পরে, অর্থাৎ এর মধ্যেও যদি আমরা ট্রিটমেন্ট শুরু করতে না পারি, তাহলে পরবর্তী ডেলিরিয়াম হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, কমপ্লিকেশন অফ টাইফয়েড ফিভার কি কি আছে? একটা সময় যখন মানুষের অ্যান্টিবায়োটিক সম্পর্কে ভালো ধারণা ছিল না, তখন টাইফয়েড ফিভার থেকে অনেক ধরনের কমপ্লিকেশন হতো। এখন যেহেতু আমরা আর্লি অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে পারি, সেহেতু কমপ্লিকেশন কম হয়। বায়োলে কি হতে পারে? পারফোরেশন, হিমোরেজ হতে পারে। যে কোনো সেপটিক ফোকাই থেকে পলিসিস্টাইটিস, বোন জয়েন্ট ইনফেকশন, মেনিনজাইটিস হতে পারে। মায়োকার্ডাইটিস, নেফ্রাইটিস কমনলি হয়। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ক্রনিক ক্যারিয়ার, পারসিস্টেন্ট গল ব্লাডার ক্যারিয়ার হতে পারে। আচ্ছা, ব্লাডে কি পাওয়া যায়? লিম্ফোসাইটোসিস নাকি লিউকোপেনিয়া? খুবই ইম্পর্টেন্ট, এখানে সাধারণত একটা লিউকোপেনিয়া হতে পারে। এবং কালচারটা খুব ইম্পর্টেন্ট, ব্লাড কালচার, ইউরিন কালচার, স্টুল কালচার। হ্যাঁ, এর মধ্যে ব্লাড কালচারটা আমরা সবার আগে করব, তার পরবর্তীতে সেকেন্ড আর থার্ড উইকে আমরা স্টুল কালচার করবো। ভাইরাল টেস্ট যদিও খুব কমনলি ইউজ করা হয়, ভাইরাল টেস্টটা খুবই নন স্পেসিফিক। আরেকটা জিনিস আমি বলি, ভাইরাল টেস্টের একটা সিঙ্গেল টাইটার থেকে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারবো না যে তার টাইফয়েড হয়েছে। হ্যাঁ, এটা রাইজিং টাইটার হলে আমরা বলতে পারি, তাও সাপোর্টিভ। হ্যাঁ, এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড কালচার। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভাইরাল টেস্ট আমাদের মাথায় ঢুকে যায়, কিন্তু ব্লাড কালচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে ড্রাগ অফ চয়েস হচ্ছে ফ্লুরোকুইনোলন। যদি আমাদের দেশে সেফট্রাক্সন দিয়ে সবচেয়ে বেশি ট্রিট করা হয়, সিপ্রোফ্লক্সাসিন আমরা টুয়াইস ডেইলি দিয়ে দিতে পারি, মোটামুটি 7 থেকে 14 ডেজ এর জন্য। আচ্ছা, মোটামুটি ভাবে আমরা যদি এজিথ্রোমাইসিন ইউজ করি বা সেফালোস্পোরিন ইউজ করি, সেক্ষেত্রে 14 ডেজ এর ট্রিটমেন্ট দেওয়া লাগতে পারে। আর ক্রনিক ক্যারিয়ার হলে পলিসিস্টেক্টমি করা লাগতে পারে। আচ্ছা, এগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। এরপরের যে ডিজিজ গুলো আছে এর মধ্যে অ্যানথ্রাক্সটা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, টুলারেমিয়া, টুলারেমিয়া এত বেশি কমন না, এটা একটা জুনোটিক ডিজিজ, এটা একটু মনে রাখতে হবে, এটা বায়োওয়েপন হিসেবে ইউজ হতে পারে। হ্যাঁ, এখানে মোস্ট কমন যে ভ্যারাইটি আছে এটা হচ্ছে আলসারো গ্ল্যান্ডুলার ভ্যারাইটি। এখানে স্কিল আলসারেশন হবে এবং রিজিওনাল লিম্ফেডেনোপ্যাথি হবে। আমি আবারও বলছি, এটা হচ্ছে আলসারো গ্ল্যান্ডুলার ভ্যারাইটিটা সবচেয়ে কমন। স্কিনে আলসার হবে আর গ্ল্যান্ডুলোপ্যাথি মানে হচ্ছে লিম্ফেডেনোপ্যাথি হবে। মিলিওয়েডোসিস, এই মিলিওয়েডোসিসটা আমাদের ফেজে পরীক্ষায় আসছিল, এই জন্য ক্লিনিক্যাল ফিচারটা আপনারা একটু পড়ে নিবেন। হ্যাঁ, এখানে নিউমোনিয়াটা হচ্ছে সবচেয়ে কমন ফিচার, তবে কোনো কোনো ক্ষেত্রে লোকালাইজ স্কিন নডিউল হতে পারে, অ্যাবসেস হতে পারে। হ্যাঁ, স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের জন্য। ডায়রিয়া, হেপাটোস্প্লেনোমেগালি এটাও থাকতে পারে। নোকার্ডিওসিস, বেসিলাস সিরিয়াস, ফুড পয়জনিং, এগুলো একটু রিডিং করলেই হবে, এত ভেতরে পড়তে হবে না। আচ্ছা, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, ফুড পয়জনিং, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন, একটা বড়, যে কোনো ধরনের বড় প্রাণী গার্ড থেকে ডিফিকেশনের মাধ্যমে এই পারফিনজেন্সের স্পোর গুলা সয়েলে চলে আসে, যে কারণে কন্টামিনেটেড মিট যদি আমরা ইনকমপ্লিটলি কুক করে খাই, এ ইভেন ইভেন মিট ছাড়াও মিল্ক প্রোডাক্ট থেকেও কিন্তু হতে পারে। এটা এন্টেরোটক্সিনের মাধ্যমে ডিজিজ করে থাকে, এটা আমরা একটু মনে রাখবো। ক্যাম্পাইলো একটা ইনফেকশন, এটা হচ্ছে কন্টামিনেটেড মিল্ক, বিফ, চিকেন এইসব থেকে হতে পারে। এটা বর্তমানে ইউকেতে সবচেয়ে কমন ইনফেকশন গুলোর মধ্যে একটা।
আচ্ছা, এরপরে হচ্ছে ইকোলাই ইনফেকশন। ইকোলাই ইনফেকশনের মধ্যে আমরা এন্টেরোটক্সিজেনিক ইকোলাই, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে কমন কজ ট্রাভেলার ডায়রিয়া। এন্টেরো ইনভেসিভ ইকোলাই, এটার ক্ষেত্রে কোনো ধরনের টক্সিন প্রডিউস হয় না, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এন্টেরো প্যাথোজেনিক ইকোলাই যেটা আছে, এটা ইনফেন্ট ডায়রিয়া করে, হ্যাঁ। আরেকটা আছে এন্টেরো এগ্রেগেটিভ ইকোলাই, এটা খুব বেশি কমন না, এটাও কিন্তু একটা এন্টেরোটক্সিনের মধ্যে মাধ্যমে কাজ করে। তাহলে যে ভ্যারাইটি গুলো আছে এগুলোর মধ্যে এন্টেরো ইনভেসিভ ছাড়া বাকি সবাই কিন্তু টক্সিনের মাধ্যমে কাজ করে। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন, এটা কিন্তু এমআরসি পার্ট 1 পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন আজকাল এসসিবিএস পার্ট 1 পরীক্ষাতেও কিছু আসছে, যদিও আমাদের দেশে এত বেশি কমন না, হ্যাঁ। এটা মেইনলি করে একটা সিউডো মেমব্রেনাস কোলাইটিস। এই যে এখানে একটু ছবিটা দেখেন, কিছুটা আলসারেটিভ কোলাইটিস এর মতো। এখানে একটা এক্সট্রা লেয়ার বা সিউডো মেমব্রেন টাইপের আমাদের গাটের মিউকোসাতে এডহিয়ারেন্ট একটা লেয়ার তৈরি হয়। এটা সিগময়েডোস্কোপিতে বা কোলোনোস্কোপিতে পাওয়া যাবে ক্লিয়ারলি, হ্যাঁ। আচ্ছা, এখন খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এটার ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসে। ইন্ট্রাভেনাস ফ্লুইড আমরা দিব, বাওয়েল দিব, পেশেন্টকে রেস্ট দিব, হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট লাইন অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি হচ্ছে ইউজুয়ালি ভ্যানকোমাইসিন। আমাদের দেশে ওরাল ভ্যানকোমাইসিন অ্যাভাইলেবল না, তবে এটা দেশের বাইরে পাওয়া যায়। ওরাল ভ্যানকোমাইসিন আমরা দিনে 4 বার আমরা দিব, 7 থেকে 10 দিন। আচ্ছা, লাস্ট চলে আসছি আরেকটা টপিক যেটা মোটামুটি ইম্পর্টেন্ট। একটা সময় যেটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, তারপরও যেহেতু এটা একটা কমন ডিজ আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। কলেরা। কলেরার সবচেয়ে কমন যে অর্গানিজম সেটা হচ্ছে ভিব্রিও কলেরি, হ্যাঁ। ভিব্রিও কলেরি সেরোটাইপ হচ্ছে O1। এটা একটা এন্টেরোটক্সিন প্রডিউস করে, যেটা কিনা আমাদের ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামে এডেনাইলেট সাইক্লেজ নামক এনজাইমটাকে অ্যাক্টিভ করে, হ্যাঁ। তার ফলে ওয়াটারি ডায়রিয়া হয়, একদম একদম রাইস ওয়াটারি ডায়রিয়া, হ্যাঁ। ক্লিনিক্যাল ফিচার কি হবে? সিভিয়ার ডায়রিয়া। এখানে সাধারণত কোনো পেইন বা কলিক থাকে না, এবং সেই সাথে ভমিটিংটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। রাইস ওয়াটারি, একদম রাইস ওয়াটার মানে হচ্ছে কি, চাল ধোয়ার পরে যে পানিটা থাকে ওইটা যেরকম একটু ঘোলাটে হয়, অনেকটা এরকমই হয়, একদম ওয়াটারি বাট একটু ঘোলাটে। ক্লিয়ার ফ্লুইড উইথ ফ্লেক্স অফ মিউকাস। আচ্ছা, ডায়াগনোসিসটা কি করতে, কিভাবে আমরা করব? ডায়াগনোসিসের মধ্যে দেখেন আমরা পড়েছি এটা, স্টুল ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করলে এখানে আমরা শুটিং স্টার অ্যাপিয়ারেন্স পাবো ভিব্রিও কলেরি, হ্যাঁ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মাইক্রোবায়োলজিতে ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ। আর ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি দিয়ে ম্যানেজ করি? কলেরা স্যালাইন অথবা রিঙ্গার ল্যাকটেট সলিউশনও আমরা দিতে পারি। অ্যান্টিবায়োটিকের মধ্যে এখানে যেটা বলা আছে আর কি, ডেভিডসন অনুযায়ী আমরা টেট্রাসাইক্লিন 4 টাইমস দিই, আর সিঙ্গেল ডোজ অফ ডক্সিসাইক্লিন বা সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি। তবে খুব ভালো কাজ করে এজিথ্রোমাইসিন। প্র্যাকটিক্যালি আমরা যখন কলেরা বা এই টাইপের পেশেন্ট পাই, এজিথ্রোমাইসিন কিন্তু খুব ভালো কাজ করে। এখন প্রিভেনশনের ক্ষেত্রে রিসেন্টলি বেশ কিছু ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, হ্যাঁ। ওরাল ভ্যাকসিন গুলো আমরা ইউজ করতে পারি প্রিভেনশনের জন্য। অনেক ক্ষেত্রে ইন্ডিয়া বা এই রিজিয়নে আসার আগে ইউরোপের লোকজন তারা ভ্যাকসিন নিয়ে আসে। আচ্ছা, মোটামুটি আমাদের এই আজকের চ্যাপ্টারে 312 পর্যন্ত ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, নইলে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু রিভিউ করি আমরা তাহলে কি কি পড়লাম। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনগুলা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আমাদের আজকে ছিল 299 থেকে 312 পৃষ্ঠা পর্যন্ত। দেখেন, ইনফেকশাস ডিজিজ অনেক বড় একটা চ্যাপ্টার, হ্যাঁ। এখানে অনেক কিছু লেখা আছে। এর মধ্যে আমাদের দেশের পার্সপেক্টিভে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এফসিএস পার্ট 1 এবং রেসিডেন্সি পরীক্ষায় আসে।
আবার যেসব ইনফেকশন গুলা ইউরোপ বা আমেরিকাতে বেশি কমন, হ্যাঁ, সেগুলো আবার এমআরসি পার্টন পরীক্ষায় আসে। তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে আমাদের এখানে যে টপিক গুলো দাগানো আছে সবগুলোই পড়ে ফেলা। আচ্ছা, প্রথমে আমরা শুরু করেছিলাম চিকনগুনিয়া ভাইরাস দিয়ে। চিকনগুনিয়া আমাদের ডিটেলস পড়তে হবে। তারপরে স্টেফাইলোকাস ইনফেকশন, এটার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল স্টেফাইলোকাস অরিয়াস কি কি ডিজিজ করে। তারপরে স্টেফাইলোকাল টক্সিক শক সিনড্রোম, এটা ইম্পর্টেন্ট ছিল। আর স্ট্রেপ্টোকাসের ক্ষেত্রেও টক্সিক শক সিনড্রোম এবং সেই সাথে স্কারলেট ফিভারটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রশ্ন প্রায়ই আসে। স্কারলেট ফিভার যে ট্রায়াড ছিল, ব্লাঞ্চিং র্যাশ, স্ট্রবেরি টাং, আর হচ্ছে প্যাস্টিয়াস সাইন। হ্যাঁ, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে ব্রুসেলা, এটা আমাদের দেশে খুব কমন না, তারপরে ট্রায়াডটা আপনাদের মনে রাখতে হবে। ব্রুসেলা বোরেলিয়া, হ্যাঁ, এই দুইটা ট্রায়াডটা পড়ে ফেলতে হবে। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্টের মধ্যে ডক্সিসাইক্লিনটা মেইন, কোনো কোনো ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন, এমপিসিলিন এগুলোও দেওয়া যায়। লেপ্টোস্পাইরোসিস, ওয়েজ ডিজিজটা পড়বেন, কারণ ওয়েজ ডিজিজটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরাও পাই। হ্যাঁ, যদি আমাদের দেশে এত কমন না, তারপরেও পাই আমরা। প্লেগ যেহেতু একটা কমন ডিজিজ, সেই ক্ষেত্রে প্লেগের মোটামুটি বিউগনিক প্লেগটা একটু ডিটেলস করতে হবে। লিস্টেরিওসিস, এটা প্রেগনেন্ট মহিলাদের বেশি হয় এবং ফিটাল ডেথ এবং নিওনেটাল ইনফেকশনের একটা কারণ। এন্টেরিক ফিভার যেহেতু খুবই কমন, এখানে দুইটা বক্স আছে, এই দুইটা বক্স খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। বেসিলাস সিরিয়াস ফুড পয়জনিং, নো কার্ডিওসিস, এগুলো একটু রিডিং করলেই হবে। আর সবশেষে ছিল ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন। এটা আমি বলবো এমআরসি পার্টন পরীক্ষা যারা দিতে চান তাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। আপনারা যারা আমাদের এই ক্লাসের পিডিএফটি পেতে চান, মেইল অ্যাড্রেসটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।
আছি